অন্যদিকে আবার আমরা যেমনটি জানি যে 18 সেপ্টেম্বর থেকে ভারতের মাটিতে থাকার বৈধতা হারাতে যাচ্ছেন হাসিনা। ভারত কি হাসিনাকে ফিরিয়ে দিবে বাংলাদেশ চাইলে? আমার মনে হয় দিবে, কারণ না দিয়ে ভারতের কি লাভ? দেখেন ভারতের যে অবস্থাটা, ভারত অবশ্যই একটি বড় দেশ, খুব পাওয়ারফুল দেশ এবং সারা দুনিয়াতে খুব প্রভাবশালী দেশও একটা, কিন্তু তার সঙ্গে তার প্রতিবেশীদের সম্পর্ক ভালো না, কারোর সঙ্গে ভালো না। বাংলাদেশের সঙ্গে ভালো ছিল হাসিনার আমলে, কাজে হাসিনা চলে যাওয়ার কারণে তারা একটু দুঃখিত হবে, এটা খুবই স্বাভাবিক ঘটনা। তারা তো আর তাদের এত পছন্দের মানুষটা থাকলো না, এটা তার তো ভালো লাগবে না, তো তাদের ভালো লাগছে না, কিন্তু বাস্তবতা তো তাদের মেনে নিতে হবে। এখন বাস্তবতা হলো এদেশের, তারা যদি মিনিমাম সেন্স তাদের থাকে, তারা তো টের পাচ্ছে এদেশের মানুষও হাসিনা চলে যাওয়ার কারণে এদেশের মানুষের মধ্যে রিয়াকশনটা কি। এদেশের মানুষকে হাসিনার জন্য খুব কান্নাকাটি করতেছে? তা তো করতেছে না, এর মধ্যে তো অনেক দিন হয়ে গেছে। তো এখানকার পাবলিক সেন্টিমেন্টটাকে তারা যদি অনার করে, তাহলে তারা বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের মানুষের সঙ্গেই সম্পর্ক রাখার কথা ভাববে। যদি তারা ভাবে তাহলে তারা কি করবে? বাংলাদেশে হাসিনা নামের মধ্যে শতাধিক মামলা হয়ে গেছে, এবং এই মামলাগুলি কিছু কিছু মামলা আছে হয়তো রাজনৈতিক মামলা, আমি বলবো কিছু কিছু মামলা আছে, কিন্তু যুক্তি খুঁজলে সবগুলি মামলার সঙ্গে তার কোনো না কোনোভাবে সম্পৃক্ততা আছে, সেই তো পুলিশদের দিয়ে কাজগুলি করিয়েছে, তাই না? তো সেভাবে এই মামলাগুলো যখন উঠবে, উঠার পর এই মামলায় একজন সে আসামি, 1 নম্বর আসামি, আসামিকে আদালতে হাজির থাকতে হবে না? থাকা তো উচিত। তারেক রহমান যখন তার বিরুদ্ধে মামলাগুলো উঠছিল তখন সে উপস্থিত ছিল না, তখন হাসিনা নানা রকম কথাবার্তা এবং সেগুলো অশ্লীল কথাবার্তা, অসৌজন্যমূলক কথাবার্তা উনি বলেন নাই? বলছেন তো। তো সেইভাবে তো এই মামলাগুলো উঠবে, উনি হাজির থাকা উচিত। উনি তো বলছেন যে তারেক রহমান উচিত সে মামলাগুলি ফেস করা, তো আমরাও তো বলবো আপনার উচিত সে মামলাগুলি ফেস করা। আপনি তো ভালো কথা বলেন, উনি তো কথাবার্তা তো খুব স্মার্ট, তো তাই না? দেখতাম তো তার প্রেস কনফারেন্সে এত এত বাঘা বাঘা সাংবাদিকদের উনি একাই সবগুলিকে সাইজ করতেন। তো উনি আসলেই পারেন, এখন এসে মামলাগুলো ফেস করেন, অসুবিধাটা কী আছে? আইন তো আছে, বিচার বিভাগ উনি যে বলেছিলেন বিচার বিভাগ স্বাধীন, এই স্বাধীন বিচার বিভাগকে উনি ফেস করলেই পারেন, প্রবলেমটা তো নাই কোনো। তো ওনার আমলে যেরকম স্বাধীন ছিল এখনো তো ওই বিচারকরাই আছে, নতুন তো বিচারক আপিল বিভাগ সব হাইকোর্ট থেকে, সব হাইকোর্ট আগের বিচারকগুলি আছে। তো ওনার নিয়োগকৃত স্বাধীন বিচার বিভাগে উনি ফেস করবেন না কেন? করবেন। এবং ভারতের যে ব্যাপারটা, ভারত না দিয়ে কি করবে? না দেওয়া মানে তোমার সঙ্গে আমি সম্পর্ক রাখবো না। একটা ব্যক্তির জন্য, সে নারী হোক আর যাই হোক, একটা ব্যক্তির জন্য একটা রাষ্ট্র কখনো আরেকটা রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নষ্ট করবে, এতটা মূর্খ ভারত না ভাই। তারা বাংলাদেশকে বেছে নেবে শেখ হাসিনার বিকল্প হিসেবে। একটু সাময়িক একটা দুঃখ আছে, এই দুঃখ দিয়ে কদিন হয়তো একটু আতর থাকবে, ভিসা অফিসগুলি বন্ধ রাখছে, দুদিন পরে দেখবো সব ঠিক হয়ে যাবে। এবার প্রতাপশালী হাসিনার পতনের রাজনৈতিক শিক্ষা কি? রাজনৈতিক শিক্ষা, এটা কিন্তু একটা ভালো কথা বলছেন আপনি। রাজনৈতিক শিক্ষা কিন্তু অনেক অনেক দেখেন, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। আমি নিজেও কিন্তু আপনার এই হাসিনার যে পতন হবে এটা কিন্তু আমি বিশ্বাস করতে পারিনি, আমিও বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম। অথচ দেখেন আমার চোখের সামনে কিন্তু এরশাদের পতন কিন্তু আমি দেখেছি। আমি নিজে সে আন্দোলনের সঙ্গে ছিলাম, তখন আমি ছাত্র ছিলাম। তো এরশাদের পতন কিন্তু আমি দেখছি, যে সম্ভব মনে করছি, কিন্তু হাসিনা যে পতন হবে এটা আমি একসময় আসলে বিশ্বাসই করতাম না, যে এই ভদ্রমহিলা এমনভাবে সব কিছু গুছাই নিয়েছে চারদিকে, যে তাকেও যে এভাবে পালাতে হবে। তো এখান থেকে এইটাই শিক্ষা, যে আপনি ওই যে অসময় অনেকে বলতো খুব আপনার আশাবাদী হয়ে বলতো যে রাত যত লম্বাই হোক একসময় তো শেষ হয়। কিন্তু বিগত সরকারের তৈরি করা অলিগাররা যদি টিকে থাকে, গণঅভ্যুত্থানের সুফলকে আমরা পুরোপুরি ভোগ করতে পারবো? গণঅভ্যুত্থানের সুফল ভোগ করার জন্য না অনেক অনেক বিষয় এখানে কিন্তু কাজ করে, সেটা অনেক বড় ব্যাপার। গণঅভ্যুত্থান হয়েছে, সে পালায়ে গেছে, পালায়ে যাওয়ার পর এখন পরিত্যক্ত আছে সব কিছু, আমরা সেটাকে কিভাবে ব্যবহার করব, এটা তো অনেক ঘটনা। যেমন কালকে আমি গণভবনের সামনে দিয়ে আসতেছিলাম, আসার সময় দেখি গণভবনের গেটগুলির মধ্যে আবর্জনা, ময়লা, দেয়াল ভাঙা। গণভবনটা যে এতদিন ধরে ঠিক করতে হবে এটা কিন্তু কেউ করতেছে না, না করাটা একদিক দিয়ে ভালো। আমি কিন্তু হ্যাপি এই কারণে, এগুলো ঠিক করে কি হবে, বরঞ্চ এখানে যে সব কিছুর যে আপনার এই দুঃশাসনের যে কেন্দ্রটা, তার কি দুরবস্থা, এটা মানুষের সামনে একটা প্রতীকীয় একটা উপস্থাপন থাকুক, এটা আমি চাই। এটা খারাপ না, ধীরে ধীরে ঠিক করুক আস্তে আস্তে। কিন্তু
সবচেয়ে বড় কথা হলো কি যে স্বৈরাচার সে যত বড় পাওয়ারফুল হোক না কেন, এই জনতার যে সম্মিলিত ক্ষোভ তার সামনে ভাই সে কিছু না। এটি হলো সবচেয়ে বড় রাজনৈতিক শিক্ষা। এই শিক্ষাটা যদি আমাদের পরবর্তী শাসকরা মনে রাখেন তাহলে তারা হয়তো স্বৈরাচারী হয়ে উঠতে পছন্দ করবেন না অথবা চাইবেন না। কিন্তু আনফর্চুনেট হলো পৃথিবীর ইতিহাসে দেখা যায় এটা কখনোই কেউ মনে রাখে না, কখনোই কেউ মনে রাখে না, এবং যার যার মতো তারা আবার ক্ষমতা পেয়ে আবার একই রকম হতে থাকে। তো জনতাও তখন থাকে, আবার নতুন একটা ধরনের তারা স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করে, আবার সেটা ভেঙে যায়। তবে একটা জিনিস হলো যে অন্যায় দীর্ঘস্থায়ী হয় না ভাই, অন্যায়ের একসময় পতন ঘটবে। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাসুদ কামাল। ডাক্তার জাহিদুর রহমান, দানবীয় সরকারের নেক্সাসে যারা যুক্ত ছিল এবং ক্ষমতার সুবিধা ভোগী যারা ছিল তারা অনেকে এখন সুর পাল্টাচ্ছে, ঠিক কি উদ্দেশ্যে? আসছি